আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি ২৭ ব্যাচের মানুষজন টাইটেল বা থাম ২ টাই দেখে তুমি বুঝতেছো আসলে যে পড়া যাদের আসলে অনেক জমে গেছে, তারা কোপ আপ করবা কিভাবে? এটার কিছু বাস্তবসম্মত উদাহরণ আর এক্সপেরিয়েন্স ২ টা নিয়েই আমি আজকে পুরো কনটেন্টটার মধ্যে তোমার সাথে কথা বলতে চলেছি। এটাতে বাস্তবসম্মত উদাহরণ তোমার সামনে আমি দাঁড়ায় আছি। তো যেহেতু তোমার ফার্স্ট ইয়ার শেষ, একটা প্রাইম কনসার্ন এর জায়গা হচ্ছে আমার ফার্স্ট ইয়ারেরই অলরেডি অনেক পড়াশোনা জমে গেছে। এর সাথে, সাথে সেকেন্ড ইয়ারের তো টোটালি ডিফারেন্ট খেলা, ডিফারেন্ট কেস, টাইম কম, জিনিস বেশি, জিনিস কমপ্লেক্স। যেটা বলবা সেটাই আসলে যায়। রাইট? তো এখানে ভয় পাওয়ার কি আসলে জায়গাটাই বেশি? মানে আমি কি ভয়ই পাবো? ভয় পেয়ে এটে ছেড়ে দিব? এটাই সবথেকে সহজ। গিভ আপ করে দিলাম। টু বি অনেস্ট না। এখানে কাজ করার জিনিস আছে। বাট এর পাশাপাশি আরেকটা জিনিস খুব স্বচ্ছভাবে এবং সূক্ষ্মভাবে তোমার ভিতরে ঢোকায় নেওয়া উচিত। সেই জিনিসটা হচ্ছে, আমি যদি করে খুব ক্লিয়ারলি বলি, তাহলে হচ্ছে ভাইয়া এক্সপেকটেশন ফ্রম ইউ, নিজের কাছ থেকে, ফ্রম ইউ। এই এক্সপেকটেশন ফ্রম ইউ আর এক্সপেকটেশন ফ্রম মানে ইউ অর আদার্স, এই আদার্স থেকে যদি এক্সপেকটেশন কমাও তাহলে তুমি তোমার পার্সোনাল লাইফ বা ব্যক্তিগত জীবনে ভালো থাকবা। এটা হচ্ছে ফিলোসফিক্যাল কথা হয়ে গেল, বেশি চলে যাচ্ছি বোধহয়, বেশি গভীরে, সরি সরি সরি। ব্যক্তিগত জীবনে ভালো থাকতে হলে তোমাকে আদার্স থেকে এক্সপেকটেশন কমাইতে হবে। আর এডুকেশনাল জীবনে বা পারফরমেন্সের জীবনে যদি আসলে ভালো থাকতে চাও, তাহলে তোমাকে তোমাকে প্রত্যেকবার কাটাইতে হবে। সো তোমার নিজের কাছ থেকে এক্সপেকটেশনটা কম রাখতে হবে। তুমি বুয়েট ম্যাথ একবার দেখার পরেই চিন্তা যদি করো যে আমি এখন শেরে বাংলা একে ফজলুল হক ছিঁড়ে ফেলে সব শেষ করে ফেলবো, টু বি অনেস্ট সেটা হবে না। তো তোমার এক্সপেকটেশনটা এমনই রাখতে হবে, একবার না, আমি ১০০ বার করার পরে বোধহয় পারবো। বিশ্বাস করো, তুমি ২ থেকে ৩ বার পরেই পারবা। এটলিস্ট আমি এতটুকু বিলিভ করি, তুমি যদি মনোযোগ দিয়ে করো ২ থেকে ৩ বার করার পরেই পারবা। বাট এই এক্সপেকটেশনটা রেখো না যে একবার করছি, একবার তো চোখ বুলাইছি, না, হবে না। বুঝছো? ওকে। এখন আসো আমরা আমাদের লাইনের ভিতরে থাকি। সো যদি তুমি চিন্তা করে দেখো যে পড়াটা এত বেশি জমেছে, অনেক জমে গেছে। কেমনে জমছে আসলে? এটা কি রাতারাতি জমছিল ভাইয়া? নিশ্চয়ই না। তো মেইন আলাপটা যদি তুমি সারতে চাও, প্রথমত এটা চিন্তা করতে হবে, এটা যেহেতু রাতারাতি তোমার জমে নাই, তাই এটা ওভারনাইটও তোমার সলভ হয়ে যাবে না। সো এই এক্সপেকটেশনটাও তুমি তোমার কাছ থেকে কমাও। এটা তো রাতারাতি হয় নাই। তোমার পড়া তো ধরো আমাদের ফিজিক্সের ভিতরে ১০টা-১২টা চ্যাপ্টারের মধ্যে আমার ৩টা-৪টা চ্যাপ্টার নাই। কেমিস্ট্রির ভিতরে ১ আর ৫ তো পড়িই নাই, ৪ এর অর্ধেক পারি না। পরের ২টা টপিক ওই কেপি-কেসির মান বের করতে গেলে আমি হাওয়া হয়ে যাই। তারপরে হচ্ছে যে আম তাপীয় পরিবর্তন তো দেখি নাই এখন পর্যন্ত। ৩ নাম্বার চ্যাপ্টার তো শুনছিলামই যে হাতির মতন চ্যাপ্টার, ডি ব্লক মৌল, অবস্থান্তর মৌল, কিছু বন্ধন, শঙ্করায়নের নাম শুনলেই তো হার্ট অ্যাটাক চলে আসে, গুণগত রসায়নের দ্রাব্যতাটা ক্লিয়ার না। তো তাহলে তোমার তো ফার্স্ট পেপারের ভিতরে মেজর যে অংশগুলা, মেজর যে পোর্শনগুলা, সেটাই তো কমপ্লিট হয় নাই। এমন না বিষয়টা? তো যদি এটা না কমপ্লিটই হয়ে থাকে, এটা কি রাতারাতি হইছে? না। তাহলে তোমার সলভটা কি? তুমি মনে করতেছো এই একটা ভিডিও দেখতেছো, রাতারাতি তোমার এই যে আজকে রাতের পরেই তোমার সমাধান হয়ে যাবে? না। তো ভাই ভিডিও দেখবো কেন? এটলিস্ট একটা অ্যাপ্রোচ পাবা। অ্যাপ্রোচ পাবা এবং বাস্তবধর্মী সেই স্টোরিটা পাবা, যেটা আমার সাথেও ছিল, যেটা আমি তোমাকে লেজিট বলবো যে আমি তোমার উপরে যদি পোর্ট্রে করি, তোমার জীবনে ওটা খাটবে। তুমি চাইলেও পারবা। তোমার জন্য এটা সম্ভব হবে। যেমন আমারই তো নিজে জমে গেছিল। কেমনে জমছিল, কি জমছিল, সেটাকে কিভাবে কোপ আপ করছি, আমি সেটা পুরোটা ডিটেইলটা বলবো। বুঝছো? সো যেহেতু এটা রাতারাতি হয়নি, তাই রাতারাতি ভাইবো না যে এক রাতের পরিশ্রমে, একদিন বেশি পরিশ্রমে, একদিন ২ ঘন্টা ৪ ঘন্টা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার মিলায়া পড়ে টড়ে আমার পুরো জিনিসটা কাভার হয়ে যাবে। নেভার। কক্ষনো হবে না। এই এক্সপেকটেশনটা কমায় রাখো। এটা একদিন না, এটা ১ উইকের কাজ না, এটা ১ মাসের কাজ না। এটা কন্টিনিউয়াস প্রসেস। তোমার টিল পড়াশোনা শেষ তুমি জানবা যখন, তখনও এটা শেষ হবে না। ওই পর্যন্ত হইলেও তোমাকে পড়তে হবে। ওই স্পিরিটটুকু আমি তোমার ভিতরে দেখতে চাই। তোমাকে প্রসেস আমি বলে দিচ্ছি। বাট ওই স্পিরিটটুকু তোমার ভিতরে আমার লাগবে। ক্লিয়ার? ওকে। এখন আসো, আমি যদি তোমাকে বলি আমি কোন কোন ধাপে যাব, তার আগে আমি আমার কথাটা বলে ফেলি যে আমারটা কি হয়েছিল। আমি যেটা প্রায়ই বলি আসলে, যে কলেজে আমার মতন নেই বোধহয় আরেকটা সেকেন্ড পার্সন ছিল, আমার মনে হয় না। কারণ আমি বেসিক্যালি এই যে অ্যাটলিস্ট এই কালচারগুলোতে এসে, বিভাগীয় পর্যায়ের কালচারগুলোতে এসে যে জিনিসটা দেখছি, সেটা হচ্ছে বেসিক্যালি এরা এসএসসির আগ থেকে মনে হয় কলেজে প্রিপারেশন নেওয়া শুরু করে, কলেজ অ্যাডমিশন নামে কলেজের পড়াশোনা করা শুরু করে। বুঝছো? ইভেন আমি তো এটা করি নাই, আমি সেই ২ মাস একটা সেই ছুটি দিছি এবং এর ভিতরে আমি ভালো মতন জায়গা পিছাইছি। এটা সত্য কথা, ভালো মতন জায়গা পিছাইছি। এখন যখন আমি প্রথম কলেজ গেলাম, তখন আমি জানতাম যে কলেজে বোধহয় বই কেনা লাগে না, বই দিবে। সরকারিভাবে বই দেয় না নবম দশম শ্রেণীতে? পিসিএম, বিএইচএম থেকে শুরু করে সব বই তো সরকারিভাবে দেয়। তো এটা বোধহয় বই কলেজেও দিবে। তো বইয়ের যে নাম পদার্থবিজ্ঞানের চাইতে আমির হোসেন মানেই পদার্থবিজ্ঞান, এটা জানতামই না। শাহজাহান তপন মানেই যে পদার্থবিজ্ঞান, এটা জানতামই না। হাজারি নাগ মানে যে কেমিস্ট্রি বই, এটা জানতামই না ভাই। বুঝতেছস তুই যে আমার সিচুয়েশনটা কোন অবস্থায় ছিল? মানে এর থেকে বাজে সিচুয়েশন কি হইতে পারে মানুষের? আচ্ছা, আরেকটা বাজে সিচুয়েশনের কথা বলি। প্রথম দিন প্রথম ডে ক্লাসে গেছি, আমার কাছে একটা খাতা আর পিছে একটা চটি ব্যাগ, আর তো কিচ্ছু নাই। এটা নিয়ে যায় ক্লাসে যেয়ে আমি ভাবছি লিটারেলি যে আরে কি চিল, আজকে কি হবে? বই দিবে বোধহয়, প্রোগ্রাম হ্যান ত্যান এরকম হবে।
প্রথম ক্লাস ছিল ফিজিক্স ফার্স্ট পেপারে, আমাদের একজন স্যার ছিলেন, উনি সেকেন্ড চ্যাপ্টারটা পড়াই দিয়েছেন, মানে ভেক্টর নদী নৌকার ম্যাথ, প্রথম ক্লাসের প্রথম বোর্ডে প্রথম যা করাইছেন নদী নৌকার ম্যাথ। এই যে ম্যাথ, যে এ বরাবর যেতে যাচ্ছে, ওকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে যেতে হবে, এটার বেগ, এটা মানে এই যে স্রোতের বেগ আর হচ্ছে যে তার বেগ ডাবল ছিল। সো মানে এই কোশ্চিন করার আগ দিয়েই পোলাপাইন উত্তর দিয়ে দিল যে এটা স্যার হচ্ছে কজ ইনভার্স মাইনাস হাফ হচ্ছে, তার মানে এটা হচ্ছে আপনার 120 ডিগ্রি হবে। পোলাপাইন উত্তর দিচ্ছে, ভাই আমি ভেক্টর কি তাই জানি না। বুঝতেছিস কোন পর্যায়টাতে আছি, কোন অবস্থাতে ছিলাম? ওই জায়গা থেকে আমি আমার সাকসেসের গল্পগুলো করবো। কই ছিলাম? রাবিতে 532, ঢাবিতে 1271, বুয়েট ওয়েটিং থেকে, আর পরবর্তীতে হইল না, এটা ফেলিয়ার, হোয়াট এভার। বাট এই যে সাকসেসের কথাগুলো বলতেছিলাম, এগুলো বলবো। তো ওই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আসা গেছে, তো এটাকে কিভাবে কোপ আপ করা হয়েছে? আমার তো সেই ট্র্যাজেডিটা দরকার, বা সেই স্ট্র্যাটেজিক মেন্টরশিপগুলো দরকার, যে ভাই কিভাবে কমপ্লিট করতে পারছিলেন। এই যে এই কমপ্লিট করার জায়গাগুলো আমি তোমাকে আলাদা করে স্পেসিফিক ওয়েতে লিখে রাখছি। সেটা হচ্ছে, যেহেতু এটা পুরোটা ধারাবাহিক প্রসেস, এই ধারাবাহিক প্রসেসের ভিতরে তোমাকে সেট করতে হবে কিছু জিনিস। প্রথম যে জিনিসটা, এই ধারাবাহিক প্রসেসটাতে, এই ধারাবাহিক প্রসেসে এই কাজগুলোই করা লাগে। হ্যাঁ, এই ধারাবাহিক প্রসেসে প্রথমে যে জিনিসটা করা লাগে, তোমার প্রায়োরিটি সেট করা লাগে। কেমন প্রায়োরিটি সেট করা লাগে? যে ধরো আমি বলে দিলাম যে আমার দ্রাব্যতার অংশে প্রবলেম, আমি বললাম যে আমি ডি ব্লক মৌল, সংকর আয়ন, জটিল যৌগ এগুলো বুঝি না, আমি বলে দিলাম আমার কেপিকেসির ম্যাথের মধ্যে প্রবলেম আছে। এখন 3টা পোর্শন থেকেই কোয়েশ্চেন হয় না রসায়নের? মেজর 3টা পোর্শনই বলছি না? কোনটা দিয়ে শুরু করব? দ্রাব্যতা দিয়ে শুরু করো, সমস্যা কি? দ্রাব্যতা দিয়ে শুরু করো, রাইট? কমপ্লিট তো করতেই হবে। দ্রাব্যতা দিয়ে শুরু করো। দ্রাব্যতা কেন শুরু করতে বলতেছি? প্রাইস টু পারফরমেন্স বেটার। পড়তে হবে কম, বুঝতে হবে কম, ম্যাথ ঠিকই আসবে। যেটা মৌলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন, ওখানে পড়তে হবে বেশি, কোশ্চেন আসবে বাট পড়তে হবে বেশি। কেপিকেসি থেকে হচ্ছে যে মানে তাপীয় পরিবর্তন, ওখানে ম্যাথের পরিমাণ বেশি। বুঝতেছো? কমপ্লিট তো তুমি করবাই, ধারাবাহিকভাবে শুরু করো, দ্রাব্যতা দিয়ে শুরু করো, শেখো, বোঝো, ঢোকো, যেটা বলতেছে সেটা বোঝার ট্রাই করো। এখন এটার জন্য তোমার কি লাগবে? কন্টেন্ট সিলেকশন। তুমি তো আমাদের এসিটিউডির প্রোগ্রামের মানুষজন, রাইট? একাডেমিক অ্যাডমিশনের মানুষজন। যদি এসিটিউডির মানুষজন নাও হয়ে থাকো, তাও তো তোমাদের 27 ব্যাচের জন্য আমাদের একাডেমিক অ্যাডমিশন রিভাইভ অলরেডি রানিং, বুঝছো? তো ওইখানকার ভিতরে ওই দ্রাব্যতার ওই যে ম্যাথ, ওটার যে 3টা ক্লাস, যে টোটাল অ্যামাউন্টটা ধরো 7 ঘন্টা 7.5 ঘন্টা রয়েছে, ওটা যদি তুমি নিজে শেখার চেষ্টা করো, যে ক্লাসটা আমার নেওয়া, ইনশাল্লাহ তুমি শিখবা, বুঝবা, যা বলছি তা বুঝতেও পারবা। তারপরে ওখানে বলে দেওয়া আছে কি কি প্র্যাকটিস করতে হবে, কই থেকে করতে হবে, অতটুকু প্র্যাকটিস করলা, বাস ডান। তোমার এখানে আর কোনো সিঙ্গেল এফোর্ট লাগবে না ভাই, তুমি এটা পেরে যাবা। এখন কথা হচ্ছে এটা কিভাবে পড়বা? তোমার হচ্ছে যে ওই যে অন্যান্য পড়াশোনার সাথে অ্যালাইন করে অবশ্যই তোমাকে একটা থাম্ব রুল খুব ভালো করে মনে রাখতে হবে। সেটা হচ্ছে সময়েরটা সময়ে, আর অন্তত পেছনে বা আর অন্তত পিছু পা হওয়ার কোনো জায়গা নাই। সময়টা সময় মাস্ট কমপ্লিট করতে হবে। সিম্পল থাম্ব রুল, আর কিচ্ছু না। আমি যদি তোমাকে দেখাই, তুমি এই জিনিসগুলো আমাদের এই যে ওয়েবসাইটে যদি আসো, ধরো হচ্ছে আমাদের এইচএসসি সায়েন্স, ডেসক্রিপশন বা কমেন্ট সেকশনে তুমি ডিরেক্ট লিঙ্ক পাবা। এখানে যদি আসো, দেখো এইচএসসি 28-এর একাডেমিক অ্যাডমিশন প্রোগ্রাম, 27-এর যে রিভাইভ প্রোগ্রাম, এই রিভাইভ প্রোগ্রামের মধ্যে এখানকার ডেমো ক্লাসও যদি তুমি দেখতে চাও, ধরো এত ধরনের ক্লাস আছে, আমি জাস্ট বলবো একাডেমিক ক্লাস দেখলেই হয়েছে তোমার। কেমিস্ট্রি একাডেমিক, মৌলের পর্যাবৃত্ত ধর্ম, তারপরে হচ্ছে যে জৈব রসায়ন দেওয়া আছে, তড়িৎ রসায়ন। জৈব রসায়ন কেন দেওয়া এখন বলো তো ডেমো আকারে? কারণ তুমি এখন সেকেন্ড ইয়ারে পড়ো। হ্যাঁ, জৈব রসায়নের ক্লাস করতে চাচ্ছ, এটাও আমার ক্লাস তুমি পাবা। 12টা লেকচারের মধ্যে টোটাল 29.5 ঘন্টাতে জৈব রসায়নটা এত কম্প্যাক্ট করে এবং এত স্ট্রাকচার ওয়েতে সাজানো হয়েছে। বিশ্বাস করো, তুমি এটা যদি একবার কমপ্লিট করতে পারো, তুমি মনে মনে ঠিক করবা কি জানো? যে মনে মনে ঠিক করলা যে রসায়নের 40% মার্ক আমি নিশ্চিত করলাম। রসায়নের 40% মার্ক, যে কোনো অ্যাডমিশনে হোক, যে কোনো জায়গাতে হোক, রসায়নের 40% মার্ক আমি নিশ্চিত করলাম। কেমিস্ট্রি, ওকে, আশা করি বুঝাইতে পারছি। এরপরে যদি আমি চলে যাই, যে প্রায়োরিটি সেট করলাম, আমি প্রায়োরিটিতে আমি এটার পরে এটা, এটার পরে এটা পড়বো, এবং ওই যে ধারাবাহিক যে প্রসেস, তার মানে আমাকে কন্টিনিউয়াস এটাকে রাখতে হবে, বুঝে রাখতে হবে। এটা আমি বুঝতে পারতেছি, জাস্ট করার মোটিভেশন পাচ্ছি না, রাইট? এটাই তো প্রবলেম হয়ে গেছে। ভাই দেখ, নিজেকে রিওয়ার্ড করে হইলেও বা রিওয়ার্ডেড করে হইলেও এটা করতে হবে। এইটা না করলে পিছায় পড়বি রীতিমতন। সাকসেসফুল হওয়া মানুষ প্রত্যেকজন তার সাকসেসের, তার ক্লাইম্যাক্সের গল্প শোনায়, বাট এর পিছনের যে কন্টিনিউয়াস ইফোর্ট, ধারাবাহিকভাবে যে একেবারে কুত্তার মতন খাটছে, এই জিনিসটা কেউ বলে না ভাই। এটাই তো সিক্রেট ওখানকার। এবং যে একবার বুঝে গেছে যে এইটাতেই মজা, এইটার মাধ্যমেই সম্ভব, ওকে ঠেকানোর আর কেউ থাকে না। উপর আল্লাহ পর্যন্ত ওকে হেল্প করে, বুঝছিস? ওকে, যাই হোক, এরপরের মেন কাজটা হবে হচ্ছে দুর্বলতা চিহ্নিত করা, উইক সাবজেক্ট মেনশন করতে পারা, উইক সাবজেক্টকে চিহ্নিত করা অনেক বড় একটা কাজ। আমি আমার উইক সাবজেক্ট বায়োলজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এটা বুঝতে বুঝতে অনেক সময় লাগাই দিয়েছিলাম, যেটা পরবর্তীতে আমার টেস্ট পরীক্ষাতে পর্যন্ত হ্যাম্পার করছিল। সো ভাইয়া,
এই জিনিসটা থেকে কোপ আপ করার জন্য আমি ঢাবি মানে ফিক্স করলাম যে ঢাবিতে মানে ডিউ অর ডাই যে আছে না, এক্স্যাক্ট এরকম যে ডু অর ডাই যাই হোক না কেন আমি ঢাবিতে বায়োলজিই দাগাবো, বায়োলজিই দাগাবো, কারণ আমার পিসিএমবি আমি দাগাবো, আমি হচ্ছে সকল সাবজেক্টের এলিজিবিলিটি নিব, বায়োলজিই দাগাবো। এক্স্যাক্ট আমার মনে আছে আমি বায়োলজি ঢাবি পরীক্ষার 25 দিন আগে থেকে পড়াশোনা শুরু করছি, তার আগ পর্যন্ত বুয়েট ছাড়া কিছু দেখতাম না, তো পিসিএম পড়তাম খালি, আর কিচ্ছু না। তাহলে আমি ওই অ্যাডমিশনের পর্যায়ে যদি বায়োলজিকে উইক সাবজেক্ট থেকে অ্যাটলিস্ট বায়োলজিতে আমি সেকেন্ড হাইয়েস্ট মার্ক পাইছিলাম, আমার যতগুলো মার্ক আসছিল তার ভিতরে সব থেকে বেশি পাইছিলাম ম্যাথে, তারপরে পাইছিলাম বায়োলজি, তারপর কেমিস্ট্রি, তারপর ফিজিক্সে। সো বায়োলজিতে আমি সেকেন্ড হাইয়েস্ট মার্ক পাইছিলাম, বুঝতেছো? তাহলে তোমার জন্য এই জিনিসটা কি খুবই কঠিন? তোমাকে কি করতে হবে বলো তো, যে উইক সাবজেক্টটাকে চিন্তা করবা, ওটাকে সার্কুলার আকারে লাগবা, হ্যাঁ ওটাকে সার্কুলার আকারে রাখবা, যে প্রত্যেক দিন অন্তত যেন এটা রিপিটেডলি তোমার পড়া হচ্ছে, মাস্ট প্রত্যেক দিন, সব থেকে জরুরি। ক্লিয়ার? তাহলে এইটা হয়ে গেল আমার দুর্বলতা চিহ্নিত করা। এরপরে আসো হচ্ছে ডাবলিং থিওরি। এই ডাবলিং থিওরিটা অনেকে বাজেভাবে চিন্তা করতে পারো, বাট বাজেভাবে না, এটা লেজিট, এটা প্রুভেন ভাই, বলে দিচ্ছি, মানে প্রুভেন, এটা কাজ করে। এই ডাবলিং থিওরি হচ্ছে এটার সাথে কানেক্টেড, এক্সপেকটেশন কমানো। ডাবলিং থিওরিটা কি? যেইটা তুমি যেই পরিমাণ অ্যাটেম্প্ট নিয়ে বা যেই পরিমাণ ইফোর্ট দিয়েই কমপ্লিট করতে পারো, তুমি নিজেকে আর একটু এক ধাপ লো চিন্তা করবা, এটা নিজের কাছে। এই যে আলিজোয়েল আছে না, যে তুমি বলতেছো আলিজোয়েল আলিজোয়েল সব ঠিক আছে, এক ধাপ লো চিন্তা করবা। এক ধাপ লো চিন্তা করলেই তুমি দেখবা যে ধরো তুমি একটা পড়া 3 বার পড়ে পড়ো, তাহলে তুমি চিন্তা করবা যে মামা এই পড়া আমার 6 বার না পড়লে হবেই না। নিজেকে এটাই বুঝাবা, বুঝাও, কাজে দিবে, এটা মারাত্মকভাবে কাজে দিবে। ওইটা তুমি মানে একবারে কি বলবো, যে পরিমাণে তুমি মনে রাখতে পারতা ওইটা, তার থেকে দ্বিগুণ পরিমাণে তোমার ওটা মনে রাখবে। যে পরিমাণে অ্যাকুরেট থাকতে ওটাতে, তার থেকে দ্বিগুণ পরিমাণে অ্যাকুরেসি তুমি পাবা ওখানে। যে পরিমাণে ট্রান্সপারেন্স থাকতে পারতা ওখানে, বা ট্রান্সপারেন্সি থাকতো তোমার ওখানে, তার থেকে দ্বিগুণ পরিমাণে ট্রান্সপারেন্স থাকবে। যেটা তোমার মনে হয় যেটা আমার 2 বার লিখলেই হবে, ওটাকে তুমি নিজেকেই বুঝাও যেটা আমার 4 বার না লিখলে হবেই না, দিয়ে নিজেকে বাধ্য করো 4 বার লিখতে। এই ম্যাথটা আমার একবার দেখলেই হয়ে যায়, ওটাকে তুমি মেক শিওর করো যে 2 বার যেন অন্তত রিপিটেড হয়। যদি করাইতে পারো, দেখো এই ডাবলিং থিওরি তোমার উপরে সেই পরিমাণে কাজ করবে। এটা হচ্ছে বেসিক্যালি ওই যে ওই মানে এটা ছিল হচ্ছে, আমি এই জিনিসটা দেখছিলাম কোথায়, হিটলারের একটা বই পড়ছিলাম, ওই বইয়ের ভিতরে বেসিক্যালি ছিল এই সাইকোলজি, ওরা ওদেরকে ট্রেন করাইতো, বুঝছো? মানে ও চিন্তা করতো যে ওদের একটা মানে রেগুলার আওয়ার ছিল ই করার, করার কি বলে, প্র্যাকটিস করার, পরিশ্রম করার বা অ্যাটাক করার, এমন। তো ওরা ওদের এক্সপেকটেশনটাকে লো করে ইফোর্টের দিকটাকে এমন পরিমাণে বাড়ায় রাখতো হিটলার সাহেব, এই রকম ভাবেই ট্রেন করছিল যে ওরা চিন্তাই করাইতো, ধরো হচ্ছে যে তুমি একটা গুলি মারলে সে মারা যাবে, বা আমি এখান থেকে অ্যাকুরেসি পাবো, ওকে ধরাই দিত যে ওখান থেকে তুই পারবি না, ধরাই দিত যে ওই একবার অ্যাটেম্পটে তুই পারবি না। তার মানে ওর টেন্ডেন্সি থাকতো, যেখানে একবারেই কিন্তু ও ঘায়াল হয়ে যেত, ওর টেন্ডেন্সি থাকতো ওটাকে মিনিমাম 2 বার থেকে 3 বার, এটাকে ডাবলিং, ট্রিপলিং, ফোরপ্লিং, মানে এরকম ভাবে জায়াতি থাকতো, এরকম ভাবে হচ্ছে যে বলতো, যার ক্ষেত্রে জয়বার করা লাগে সেটা ডাবল করলেই মোর দ্যান এনাফ, আর 2 বার বা তারও বেশি কমপ্লিট করা লাগবে এমন না, ডাবল করলেই মোর দ্যান এনাফ হয়ে যায়। ক্লিয়ার? সো এই ডাবলিং থিওরিটা নিজের উপরেও কাজে লাগাইতে পারো, কাজে দিবে। প্রোমোডোরো টেকনিক, এই সেই, এগুলো তো বেসিক জিনিস, এগুলো তো জানোই, এগুলো তো বুঝোই, যে পড়াশোনা করব, ব্রেক নিব একটু, যেন হচ্ছে আমার মানে আমার যে কনসেন্ট্রেশনের যে কার্ভটা, এটা যেন পিক থেকে একেবারে লোয়ারে না যায়, পিক থেকে একটু নামলো, একটু ব্রেক নিলাম, আবার পিকে উঠাও, আবার পিকে উঠাও, এরকম ভাবে যেন চলতে থাকে। এটা ইটস টোটালি আপ টু ইউ, যে কতক্ষণ তুমি কনসেন্ট্রেশন ধরে রাখতে পারো। ওকে, এবার সব থেকে জরুরি, যে সব কিছু করলাম, রুটিন বানাইলাম ভাইয়া, ঠিক করলাম ভাইয়া, পড়বো ভাইয়া, ঠিক আছে ভাইয়া, আপনি যা বলবেন, আপনি সেরা ভাই, যেটা বলবেন সেটাই করবো, আমার খালি পড়াশোনার মাইন্ডসেট নেই, আমার পড়তে বসতে মন চায় না, তাহলে এই সব কিছু ইনভ্যান, সবটা জলাঞ্জলি যাবে, সবটা নষ্টদের অধিকারে যাবে। এবং আমরা জানি অন্তত আমাদের অডিয়েন্সের ভিতর থেকে অনেক মানুষজনই বেসিক্যালি ছুপা রুস্তম, আসলে বেসিক্যালি ও পড়ে, বুঝছো, বাট ও হচ্ছে এই সারফেসটাতে আসে না। এটা আমরা দেখতে পাই কখন, যখন হচ্ছে আমরা বিভিন্ন ক্যাম্পেইন বা জিনিসপাতি দেই, তখন ওরা ফিল্টার হয়ে যায়, তখন সব থেকে কোয়ালিটি কন্টেন্টটা আসে ওদের কাছ থেকেই। ওকে, আমি তো জানি যে আমি আমার কোর্সের মধ্যে কোন জায়গাতে কি করছি, কোন জায়গাতে কিভাবে বলছি, কি করাইছি না করাইছি, A to Z। তাহলে ওই ফাঁক ফোকর থেকে শুরু করে ওই স্ট্রং পয়েন্ট, উইক পয়েন্ট, সবটা ও ধরতে পারে, কারণ ও পড়ছে। তুই ধরতে পারিস না, তুই আমার বিগ ফ্যান হইতে পারিস, তুই আমাকে দেখে খুব ভালো মনে করতে পারিস, আমাকে খুব ভালোভাবে চিনতে পারিস, আমার সাথে তোর 2-একটা ইনবক্সে কথা হইতেই পারে, বাট তুই এই জিনিসটা জানিস না, ও ঠিকই জানে। তো ও ওই ছুপা রুস্তম, ও হচ্ছে ওই 1200 পাবলিক যে মেরিটে চান্স পেয়ে যায়, বুঝছিস? সো আমি তুই চাই তুইও ওই ট্রান্সফরমেশনটাতে থাক, তুইও ওই জায়গাটার ভিতরে যা। সো আমি তোকে পার্সোনালি বলবো ভাইয়া, এই পড়ার মাইন্ডসেট, হ্যাঁ মানে যদি এমন হয় যে সোশ্যাল মিডিয়ার ভিতরে সবাই ব্যাক বেঞ্চার, সোশ্যাল মিডিয়ার ভিতরে সবাই ছ্যাঁকা খাইছে, সোশ্যাল মিডিয়ার ভিতরে সবাই লয়াল, সোশ্যাল মিডিয়ার ভিতরে মানে সবাই হচ্ছে যে সাকসেসফুল হইতে চায়, সবাই গরিব, সবার কাছেই টাকা নাই, সবার কাছে হচ্ছে যে জুলাই শুরু হওয়ার আগে আগস্টের টাকা শেষ হয়ে গেছে, তাহলে তাহলে আছে টাকার কাছে চিটারটাকে, ফ্রন্ট বেঞ্চারিকে, এক্সাম হলে সামনে বসে পরীক্ষাটা দেয়কে, পড়তেছেটাকে, চ্যাটিংই করতেছে সবাই,
তুই মানে সবটাই যদি সিঙ্গেল হয় তাহলে চ্যাট করতেছে কার সাথে, কমিটেড কে, বিয়ে করতেছে কে? এরাই এরাই জাস্ট সামনে একটা পরত ভাই। ওই যে নামের পাশে সবুজ বাতি আর তো জ্বলে না, এখন তো মানুষ সবুজ বাতি জ্বালানোরও দরকার পড়ে না। থিংস গট মানে গান সো মাচ ফার ম্যান, অনেক দূর চলে গেছে। সো এটা নিয়ে চিন্তা করারই দরকার নেই যে সবুজ বাতি ছাড়াও সকল বাতি জ্বালানো যায় বা কোনো বাতি নিভানো যায়। আর খারাপ করে তো বলতে চাচ্ছি না, বুঝছিস তো বোধহয়। তো পড়াশোনার মেন্টাল স্টেটমেন্টটা এটা কই থেকে আসতেছে এটা একটু খুঁজে বের কর ভাই। কোন মোটিভেশনটা লাগবে তোর? বয়স এনাফ হয়ে গেছে ম্যান। কয়দিন পরেই দেখবি বাপ মা সব অসুস্থ হওয়া শুরু করছে। কারো ক্ষেত্রে তো ছেড়ে যাওয়া শুরু করছে। ছেড়ে যাওয়া মানে সম্পর্ক ছিন্ন না ম্যান। ছেড়ে যাওয়া মানে বুঝতেছিস কি বলতেছি? মানে হয়তোবা তোর নিয়তে যতদিন আছে ততদিনই তো থাকবে ওনারা তোর সাথে। তারপরে তো আল্লাহর কাছেই চলে যাবে। ব্যাপারটা এমন না। তো ম্যান তোর তোর মেন্টাল স্টেট আর কি লাগে ম্যান? মোটিভেশনের জন্য কোনো পার্টনার না ম্যান। ওটা তুই নিজেই এনাফ। নিজের বাপ মায়ের ঘরে যেয়ে ঘরের অবস্থাটা দেখ। মানে এট লিস্ট উনিরা কি রক্ত পরিশ্রম করে মানে নিজের মানে রক্তকে পানি করে বোধহয় হচ্ছে যে তোর বিষয়ে টাইমটা, সময়টা, টাকাটা ইনভেস্ট করে রাখছে। তুই মোটিভেশনের জন্য আরেকজন এসে গালি দিচ্ছে, এই জিনিসটাই তোর কাছে বেশি লাগতেছে? নিশ্চয়ই না ম্যান। তোরে গালি দিয়ে কতক্ষণ কি হয়? কতক্ষণ থাকে ওইটা? আবার তো আরেকটা রিল দেখবি, আরেক জায়গার ভিতরে কেউ নাচানাচি করতেছে এটা দেখবি, কোনো একটা কন্ট্রোভার্সি দেখবি, ওটা তো গেল গা। এই জিনিসটা দেখ ম্যান, তোর সামনে যেটা আছে সবসময়, ওটা দেখলেই তো মনে হয় না আর কোনো ফার্দার মোটিভেশনের দরকার আছে। আমি তো ওই জায়গা দেখেই বুঝতে পারি যে আমার এই ২ টা পাবলিককে অন্তত খুশি করার জন্য, এক বেলা অন্তত আমার জন্য বুক ফুলা গর্ব করে হাসার জন্য হইলেও বোধহয় আমার কিছু করা দরকার। মানে আমার সর্বোচ্চটা করা দরকার। আমার রিজিকে কি আছে সেটা তো আল্লাহই ঠিক করে দিছে। বাট আমার পরিশ্রম তো আমার হাতে। পরিশ্রম আমার হাতে না। ওটাই কর। বুঝা গেছে? মেন্টাল স্টেট মানে পড়াশোনার মেন্টালিটি সেট ম্যান আর কিছু না। এটা যারা চিন্তা করে আমি ডিপ্রেশনে, আমার সাথে এই হইছে, ওই হইছে, এই হইছে, ওই হইছে। মানে এগুলা সিম্পল থেকে সিম্পলেস্ট অজুহাত ভাই, আর কিচ্ছু না। তোর বয়স আমি পার করে আসছি। তোর বয়স পার করা আমি ৪-৫ টা ব্যাচও দেখছি। সো মানে কনসালটেন্সি মানুষের দরকার আছে এক পর্যায়ে। অনেক সময় ভালনারেবল স্টেজ থাকে। বাট অনেক কিছুই মেকি ম্যান, এটা তুই নিজেও জানিস। তুই শুধু নিজের সামনে হচ্ছে যে একটা পর্দা দিয়ে রাখার চেষ্টা করিস যে আমি জানি না। ওই যে কাকের মতো আসলে। কাক চোখ বন্ধ কইরা চুরি করে চিন্তা করে যে কেউ দেখে নাই ওকে। তুই দেখলি না। সবাই দেখতেছে। সবাই দেখতেছে। অ্যান্ড নোবডি গিভস আ যাক আমি খারাপ কথা ইউজ করব না। মানে কেউ ড্যাম কেয়ারও দেয় না ভাই তোর জন্য। এটা সম্পূর্ণ তোর সাথে কানেক্টেড বাপ-মা, ভাই-বোন, আত্মীয়। এই। বুঝছিস? যাই হোক অনেক চুপচাপে কথাবার্তা বলে ফেলছি বোধহয়। এই হচ্ছে মেইন আমাদের টার্গেট ফিক্সিং এর জায়গা, কাজ করার জায়গা। যে আমার অনেক বেশি জমে গেছে। যেহেতু সমস্যাটা রাতারাতি হয় নাই, তাই সমাধানটা ওভারনাইট হয়ে যাবে এমন না। স্ট্র্যাটেজিক ভাবে চিন্তা করতে হবে। মেজর কাজ ২ টা, প্রায়োরিটি সেট করা, মেজর কাজ আরেকটা হচ্ছে উইকনেস বুঝা। উইকনেসটাকে সার্কুলারে রাখতে হবে, প্রায়োরিটি সেট করে একটা করে ধরতে হবে এবং মেক সিওর করো বাই হুক অর বাই ক্রুক এক্কেবারে কিয়ামত না হয়ে গেলে আমি প্রত্যেক দিন অন্তত আমার আগের পড়া যা জমে আছে সেটা পড়ার জন্য প্রত্যেকটা ২৪ ঘন্টার ভিতরে ২ টা করে মাত্র আওয়ার্স রাখবো এবং বাকি যে আমি ৮ ঘন্টা বা ৬ ঘন্টা পড়তেছি সেটা হচ্ছে আমার সেকেন্ড ইয়ারের পড়াশোনা পড়বো। জাস্ট বেসিক থাম্ব রুল। ইনশাআল্লাহ তুমি জিতবা। বুঝা গেছে? এছাড়াও ২৭ ব্যাচ যে একাডেমিক প্রবলেমগুলো ফেস করতেছো কমেন্ট করে জানাতে পারো। ইনশাআল্লাহ আমরা সেটা সলভ করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।